শান্তি চুক্তি ২৭ বছরও পার্বত্য অঞ্চলে অশান্তি, পাহাড়ি জনপদে কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা চলছে। ইসিতে চলছে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বৈঠক, সংসদীয় আসনে সীমানা নির্ধারণ নিয়েও আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পার্বত্য শান্তি চুক্তি ২৭ বছর আজ। চুক্তির এতদিনেও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ি জনপদে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা চলছে। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে তেমন পরিবর্তন আসেনি। ২৭ বছর ধরে পার্বত্য শান্তি চুক্তির বড়াই করা হলেও সেই শান্তি সেখানে ফেরারি। আধিপত্য বিস্তার, ভূমি বিরোধ, আঞ্চলিক রাজনৈতিক প্রভাব, জাতিগত সহিংসতা পার্বত্য শান্তি চুক্তির অন্তরায়। ৩ পার্বত্য জেলার মধ্যে বান্দরবান কিছুদিন তুলনামূলক শান্ত থাকলেও বর্তমানে বেশ সন্ত্রাসপ্রবণ জেলা। অস্ত্রধারী সন্ত্রাসীদের নতুন সংযোজন কেএনএফ এর উৎপাতে স্থানীয়রা আতঙ্কিত। তাদের ত্রাসে রুমা, রোয়াংছড়ি ও থানচি এখন পর্যটক শূন্য। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশা পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর। এত বছর পেরিয়ে গেলেও সংঘাত কমেনি খাগড়াছড়ির পাহাড়ে। চুক্তির পরবর্তী সময়ে পাহাড়ে নতুন করে ৩টি আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে। বিগত সরকার শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেনি বলে অভিযোগ আঞ্চলিক সংগঠনগুলোর। এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। অন্যদিকে পাহাড়ে শান্তি না ফেরায় ক্ষুব্ধ রাঙ্গামাটিবাসী। তবে পার্বত্য চুক্তি বাস্তবায়নে এখনও আশাবাদী রাঙ্গামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত বৈঠক চলছে নির্বাচন কমিশনে। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? সেখানে যেই সভাকক্ষ রয়েছে সেখানে নির্ধারিত সময়ে বেলা 11টার দিকেই নির্বাচন কমিশনের সভা শুরু হয়েছে, বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে আজকে তিনটি এজেন্ডা নিয়েই বৈঠক হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্য 4 কমিশনার এই বৈঠকে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করা যায়, বিশ্বাসযোগ্য করা যায়, কিভাবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যায়, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরানো যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আমরা সে বিষয়ে জানতে পেরেছি। এছাড়া জাতীয় সংসদের যে সীমানা নির্ধারণ সেটি নিয়ে আলোচনা হবে। এছাড়া ভোটার তালিকা যে হালনাগাদের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আজকে কথা হবে। নির্বাচন কমিশন নিয়োগ পাওয়ার পর থেকেই তারা বারবারই বলে আসছেন যে এই জাতির ক্লান্তি লগ্নে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা জাতিকে নিরাশ করবেন না। জাতিকে তারা একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন। সেই সঙ্গে তারা বলছেন তাদের নিয়ত সহি আছে। তারা কোনো ধরনের মানুষের সাথে কোনো ধরনের যে আগে যেই ডামি নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, রাতের নির্বাচন হয়েছে, সেটি আর হবে না। এবারে নির্বাচনটা এতটাই গ্রহণযোগ্য হবে এবং এটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশ্বস্ত করেছেন সাধারণ মানুষদেরকে, সাধারণ ভোটারদেরকে। এবং সামনে যেই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মপরিকল্পনা কিভাবে করা হবে সেগুলি নিয়েও তাদের আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এছাড়া সামনের উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনগুলো দিয়েই তারা আসলে সেই নির্বাচনগুলো কতটুকু সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য করতে পারে তার উপরে নির্ভর করবে যে আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করা যায় সেই বিষয়ে। তারা বলছেন মাঠ পর্যায়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন বা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা সর্বত্র সহযোগিতা করবেন এবং কেউ যদি কোনো ধরনের ভোটারদেরকে বা অন্য কোনো ধরনের পন্থা নিয়ে ভোটের প্রতি মানুষের অনাস্থা ফেরার বিষয়ে যদি অসহযোগিতা করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে মিটিং শেষে যখন আনুষ্ঠানিকভাবে কথা বলবেন সিএসসি অথবা অন্য কমিশনাররা, তখন আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে সব বিষয়টি একেবারে খোলাসা করে বলতে পারব। ধন্যবাদ ফয়েজ। শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সরকারি ব্যয়ের 22 থেকে 40% তছরুফ হয়েছে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্বেতপত্র কমিটি যে কাজ করেছে তা বিদেশি পরামর্শক দিয়ে করালে 25 কোটি টাকা খরচ হতো। বলেন, চোর ধরা এ কমিটির কাজ নয়, তাই চুরির বর্ণনা তুলে ধরা হয়েছে। আপনারা হয়তো বলবেন যে আমাদের কি এটা দরকার নাই, এটা কি দরকার নেই, অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। দর্শক, দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখছেন, আমরা এবার সরাসরি চলে যাচ্ছি সেখানে। Last sentence to say, curiously, a number of our international partners were enthusiastic suppliers of this false narrative. Who are these five? I want to know the names of these organizations. Thank you. স্যার, আমার নাম ইমদাদ, আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রিপোর্টার। স্যার, আমি গতকালকে এটা দেখেছি আপনাদের হোয়াইট পেপারটা। স্যার, গত 15 বছরের করাপশন, বিভিন্ন অনিয়মগুলো এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু স্যার গত 15 বছরে কে করেছে? আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা, শেখ রেহানা, কারো নাম নাই। তাদেরকে কি বাঁচানোর কোনো কৌশল অবলম্বন করেছেন কিনা? 90 দিন ধরে তো বাঁচানোর চেষ্টা করলাম, পারলাম না তো। 90 দিন ধরে তো চেষ্টা করলাম বাঁচানোর জন্য, তারপরে দেখেন কি হলো। পেছন থেকে একটু প্রশ্ন নেবেন। আমি সালাউদ্দিন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমি এর আগেও কয়েকবার প্রশ্ন করেছি বাংলাদেশ মধ্যয়ের ফাঁদে পড়েছে কিনা। আপনি এটা পাশ কাটিয়ে গেছেন, কিন্তু আজকে জাহিদ ভাই বললেন যে বাংলাদেশ অলরেডি মধ্যয়ের ফাঁদে পড়ে গেছে। তাহলে কে সঠিক? আমি এখন আপনার ফাঁদে পড়ে গেলাম। আবার আপনি বলছেন যে এলডিসির উত্তরণের প্রক্রিয়াটা এখন যথাযথই আছে। আবার আপনারা বলছেন যে প্রায় $14 বিলিয়ন উপরে প্রতি বছর পাচার হয়েছে এডিপির। আপনারা বলছেন 40%, আসলে এটা 60%-এর উপরে এটা লস হয়েছে। তারপরেও আমাদের গ্রোথের যে প্যাটার্ন সে ঠিক থাকে কেমন করে? আমাদের জাতীয় আয় কিভাবে সেই জায়গায় থাকে? তো এটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। ধন্যবাদ। আমি মনির যুগান্তর কাজ করছি। একজন বক্তা বললে আপনারা বুদ্ধিভিত্তিক দুর্নীতি চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। তো আমরা জানি গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে এটা কোনো গ্রামার মেনে হয় না। কর্তা যেভাবে চেয়েছেন ওনার চেয়ারটা ঠিক রেখে সমস্ত দুর্নীতি হয়েছে, এর কোনো ব্যাখ্যা নাই, কোনো আইন কানুন কিছু নেই। এখানে বুদ্ধিভিত্তিক দুর্নীতি কিভাবে হয়েছে, বুদ্ধি কিভাবে চিহ্নিত, এটা একটু ব্যাখ্যা। জি, আমি গোলাম কাদের প্রভু, আমি এটিএন নিউজ থেকে বলছি। দাদা, আরেকটা প্রশ্ন নেবেন কিনা? হ্যাঁ, বলেন বলেন। জি জি জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে যে চামচা পুঁজিবাদ থেকে দেশ এখন চোরতন্ত্রে গেছে, এবং এই চোরতন্ত্রের সহযোগী হয়েছে আমলারা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তো আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বদ্ধ এবং নীরবে আমরা ওটার অংশ হয়েছি। জি জি জি, এবং যারা বুদ্ধিজীবী, তারা সকল্ড বুদ্ধিজীবী। তো আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে তো একটা প্রথাগত ধারণা কিংবা বর্ধমূল ধারণা যাই বলেন, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশের সবচেয়ে চোর কিংবা করাপ্টেড বা দুর্নীতিবাজ তারা হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু আপনারা এই শ্বেতপত্র প্রণয়নকালে যে 15 বছরের যে দুর্নীতির খতিয়ান আপনারা যে পর্যবেক্ষণ করলেন বা তুলে ধরলেন বা বর্ণনা দিলেন, তাতে করে আপনার কি মনে হয়েছে? আমরা কি সেখান থেকে বের হতে পেরেছি, নাকি এখনো দুর্নীতির শীর্ষে সেই রাজনীতিবিদরাই আছেন, নাকি সেই জায়গাটি আমলারা নিয়েছে? কি আসলে? আমার নাম জাহাঙ্গীর আলম। এদিকে আমি। কোন দিকে? এই যে আপনার সামনের বামে, এই যে। আমি খবরের কাগজে কাজ করি। আপনাদের দেখলেই আমি নার্ভাস হয়ে যাই। কিছু না। হ্যাঁ, বলেন। আমার একটা প্রশ্ন হলো, আমরা যখন তসরুপদের পরিমাণ বের করেছি, তো সেটা কি আরো বাড়ানো যেত কিনা? কারণ এখানে বলা হয়েছে, আমি 109 নম্বর পেজ সম্ভবত, ওখানে উল্লেখ আছে পারচেজ করা হয়েছে, মানে এডিবি খরচ করা হয়েছে 7 লাখ কোটি টাকা। কিন্তু আমি এডিবি খরচে 2010-11 থেকে 2023-24 যোগ করে 17,37,000 কোটি টাকা পেয়েছি। তাহলে তো আরো অনেক বেশি হয়ে যায়। এটার একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় হলো যে 23% থেকে 40% এনাম স্যার বলছেন।
তাহলে তো দুইটা বিয়োগ করলে অনেক ডিফারেন্স হয়ে যায়। আসলে আমরা কোনটা ধরবো? কারণ আমরা গতকালকে অনেক বিয়োগ করছি 40% ধরে, তাহলে বেড়ে যায়। যদি 23 করি তাহলে তো অনেক কমে যাবে। আমরা যখন বলছি তাহলে বেশিটাই বলবো না অ্যাকচুয়াল কোনটা সেটা। ধন্যবাদ। যে কোনো এস্টিমেট তৈরি করতে হলে রেঞ্জ দিতে হয় সব সময়, কারণ এটার অ্যাকচুয়াল অবজার্ভড এম্পিরিক্যালি ভেরিফায়েবল ফিগার হয় না। ওটা বলবেন, ইনাম বলবেন ওটার ভিত্তিতে। আমি পিছন থেকে বলছি, আমার নাম আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। কোথায়? আমি পিছনের রোতে আছি। সেটা আপনার ওখান থেকে দেখা খুব কষ্ট হবে। আমি যেটা বলছি যে আমাদের যে জিডিপির গ্রোথ রেট নিয়ে একটা গ্রাফ আছে। সোনা পাচারের সময় খুলনা চাচি বুনিয়া মোড়ে একটি বাস থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরাগামী ইমাদ পরিবহন থেকে সোমবার সকালে আটক করা হয় 2 চোরা কারবারি বাবুল ধর ও নয়ন মানিককে। পুলিশ জানায় আটক বাবুলের বাড়ি রাঙ্গামাটি ও নয়ন খাগড়াছড়ির বাসিন্দা। 50 ভরি সোনা দিয়ে তৈরি করা বেল্টে 2টি বাকল ও একটি ব্রেসলেট পাচারের উদ্দেশ্যে বহন করছিল তারা। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য $2 কোটি টাকারও বেশি। স্কুলের ভবন পরিত্যক্ত থাকায় গাছতলায় ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ সহ শ্রেণীকক্ষের দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। শ্রেণীকক্ষ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। স্কুল ভবনের ঠিক বাইরে শামিয়ানা টাঙিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের অবস্থা একেবারেই বেহাল। খসে পড়ছে পলেস্তারা, ভেঙে পড়ছে ছাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে এভাবেই চলছে পাঠদান। শ্রেণীকক্ষ, খেলার মাঠ, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের এই বিল্ডিংই পড়াশোনা করতে ভয় লাগে, আমাদের একটা নতুন বিল্ডিং চাই, নিরাপদ পানি চাই, দ্রুত একটি নতুন ভবন চাই। শিক্ষার পরিবেশ ফেরাতে এ অবস্থার দ্রুত অবসান চায় অভিভাবকরা। এভাবে তো গাছতলায় ক্লাস করা সম্ভব না, তারপরও তারা করতেছে কষ্ট। এখন শীতের দিন এদের ক্লাস করতে অনেক সমস্যা, বৃষ্টির দিনে সমস্যা, তো আমরা চাচ্ছি তাড়াতাড়ি ভবনটা হোক। নতুন ভবন নির্মাণের অপেক্ষায় প্রধান শিক্ষক। এ ভোগান্তির শেষ কবে জানেন না তিনি। আমি বর্ষার সিজন থেকে বাইরে ক্লাস করতেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, কারণ যে কোনো মুহূর্তে বিল্ডিংটি ধসে যেতে পারে। শিগগিরই ভবন নির্মাণের কাজ শুরু হবে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পুরনো জরাজীর্ণ ভবনটা ভাঙতে গেলে ওনাদেরকে আগে একটা স্কুল বেকশিফট করে দিতে হবে। বেকশিফটের জায়গা সংকুলনের জন্য একদিন প্রবলেম হচ্ছিল, এখন সলভ হয়েছে। বেকশিফটের কাজ চলমান আছে। বেকশিফটে হয়ে গেলে এটা নিলাম করা আছে, এটা ভেঙে যাওয়ার পরে কাজ আলটিমেটলি আরম্ভ হয়ে গেছে, মোবিলাইজেশনটা আরম্ভ হয়ে গেছে। দ্রুত নতুন ভবনে ক্লাসে ফিরতে চায় কোমলমতি শিশুরা, চায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।